সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম মুক্ত বাক অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে রহমান রাশেদ। আপনারা জানেন 10 আগস্ট পর্যন্ত এই লকডাউন চলছে, যেটা কিনা কঠোরতম লকডাউন বলা হচ্ছে। চিত্র বলছে ভিন্ন কথা, কেননা রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়ার আনাগোনা দেখা গেছে এবং একটা রাস্তায় বিভিন্ন জায়গায় জট লক্ষ্য করা গেছে। ঢাকা শহরের আনাচে কানাচে এরকম পরিস্থিতি। এর মধ্যেই ঘোষণা এসেছে নতুন করে যে 11 তারিখ থেকে সব রকমের অফিস দোকানপাটগুলো খোলার ব্যবস্থা করা হবে। এছাড়া নির্দেশনা এসেছে করোনার টিকা নেওয়া নিয়ে, এবং করোনার টিকা নিয়ে বক্তব্য এসেছে, যে বক্তব্য নিয়ে নানা রকম আলোচনার জন্ম দিয়েছে। গতকালকে এরকম একটা বক্তব্য এসেছিল, 18 বছরের ঊর্ধ্বে যারা, তারা ভ্যাকসিন ছাড়া বাইরে বেরোতে পারবেন না, এরকম একটা বক্তব্য যেমন এসেছিল। এবং সেটা নিয়ে পরবর্তীতে তথ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তারাও স্পষ্ট করে দিয়েছেন যে এরকম কোনো ভাবনা সরকারের আপাতত নেই, যেটা কিনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তিনিও সেই বক্তব্য থেকে পরে পিছু হটেছেন। সার্বিকভাবে এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়া ভ্যাকসিনেশনের যে প্রোগ্রাম সেটা তো চলছে, সেটা নিয়ে মানুষের আগ্রহ কেমন, সচেতনতা কেমন, এবং কিভাবে এগোনো সম্ভব এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম। আমাদের সাথে আজকে আলোচনা করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি 3 জন বিজ্ঞ অতিথিকে, যারা আমাদের সাথে অনলাইনে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ, উপাচার্য বিএসএমএমইউ আমরা দেখতে পাচ্ছি। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি সভাপতি ড্যাব। এছাড়া জনাব রিয়াজ আহমদ আমাদের সাথে রয়েছেন, নির্বাহী সম্পাদক ঢাকা ট্রিবিউন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, স্বাগত জানাচ্ছি। এছাড়া বরিশালে আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা, তিনি রয়েছেন আমাদের সাথে। তার কাছেও একবার যাব আমরা আলোচনার শুরুতে, তবে তার আগে একটা প্রতিবেদন রয়েছে, প্রতিবেদন দেখে আসবো, তারপর মূল আলোচনায় চলে যাচ্ছি। ছাড়া কোনো লোক, 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ। 24 ঘন্টা না পেরোতেই নিজের বক্তব্য থেকে সরে এলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মঙ্গলবার মন্ত্রীর এই ঘোষণার পর সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক গণমাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয় এটি। বিশেষ করে যখন প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত টিকা হাতে নেই, তখন মন্ত্রীর এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখায় মানুষ। এমন অবস্থায় রাতে বিবৃতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এই বক্তব্যের সাথে তারাও একমত নয়। আর সকালে তথ্যমন্ত্রী জানান এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়স্ক কেউ বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে, সেই ধরনের সিদ্ধান্ত হয়নি। বরং সিদ্ধান্ত যেটি হয়েছে যে মাস্ক পরার উপর জোর দেওয়া হয়েছে, এবং একই সাথে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে সেটির উপর জোর দেওয়া হয়েছে। অবশেষে সকালে সচিবালয়ে সেই বক্তব্য প্রত্যাহার করে নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 18 বছরের উপরে সব নাগরিককে পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি। 11 তারিখে সমস্ত লোককে টিকা দেওয়া সম্ভব নয়, কাজে টিকা না দিয়ে আসতে পারবে না, এটাও ইম্পোজ করা যায় না। সেই কারণেই আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু, যে 11 তারিখের পর থেকে কেউ আসলে আইনের আওতায় আসবে, এই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। এদিকে টিকা নেয়ায় জনগণকে উৎসাহিত করতে নেতাকর্মীদের প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। 18 বছর ঊর্ধ্বের বয়সী লোকজন যাতে টিকা নেয়, এ ব্যাপারে একটা ক্যাম্পেইন পরিচালনা করতে হবে সারা বাংলাদেশে। এ দায়িত্বটা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে নিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা টিকা গ্রহণ করবে এবং টিকা গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করবে। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলের সাথে ঢাকা উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর বিশেষ সভায় এ নির্দেশনা দেন তিনি। আপনার প্রতিবেদন দেখছিলেন, এবং প্রতিবেদনের টিকা কার্যক্রম নিয়ে যেহেতু বক্তব্য উঠে এসেছে, সেই বক্তব্য ধরেই আমরা যেতে চাই। টিকা কার্যক্রম, ঢাকার বাইরে যারা মানুষ রয়েছেন তারা কতটুকু আগ্রহী টিকা নিতে, এবং সচেতনতাই বা কতটুকু? বরিশালে আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা রয়েছেন। কাউসার, স্বাগত জানাচ্ছি, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। বরিশালে যারা টিকা নিচ্ছেন এবং টিকা কার্যক্রম কতটুকু আগ্রহের সাথে চলছে, এবং মানুষ এই ব্যাপারে কতটুকু সচেতন টিকা নেওয়ার ব্যাপারে? হ্যাঁ রাশেদ, বরিশালে আসলে যে টিকার কার্যক্রম যেটি এবং টিকা নেওয়ার যে আগ্রহ, এই আগ্রহ বলা যায় যে আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যানটি এইভাবে তুলনা করলে সহজ হবে যে প্রথমবার যখন প্রথম দফায় টিকা এসেছিল বরিশালে, তখন বরিশাল জেলায় 1,68,000 ডোজ টিকা এসেছিল। ওই সময় কিন্তু অনেকেই টিকা নিতে চাননি, অনেকে টিকা নেওয়ার জন্য অনেক প্রচারণা চালানো হয়েছে, তারপরও 90,000 ডোজ টিকা কিন্তু ফেরত গিয়েছিল। তো
তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল এখন কিন্তু বলা যায় তার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি বা উল্টো পরিস্থিতি। কারণ এখন আমরা এই যে দ্বিতীয় দফা যখন শুরু হলো টিকা প্রদানের কার্যক্রম, আমরা প্রতিদিনই টিকা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছি, পরিদর্শন করছি। আজও আমরা বেশ কয়েকটি টিকাদান কেন্দ্রে গিয়েছি, সেখানে কিন্তু দেখেছি যে সকাল থেকেই টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের দীর্ঘ লাইন ছিল এবং তাদের ভিতরে কিন্তু আগের থেকে অনেক বেশি সচেতনতা বৃদ্ধি পেয়েছে, আগ্রহের সৃষ্টি হয়েছে এবং তারা নিজেরা আরও অপরকে বলছেন যে তারাও যেন টিকা নেন, টিকা নিয়ে নিজে বাঁচুন বা নিজে সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছে। তো এই বিষয়টি কিন্তু বলে দেয় যে চিত্র পাল্টেছে, তাদের ভিতরে আগ্রহের সৃষ্টি হয়েছে, তারা উৎসাহিত হয়ে এখন টিকা কেন্দ্রগুলোতে আসছে। এবং যারা টিকা নিতে লাইনে দাঁড়াচ্ছেন বলছেন এর মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষরা এই ব্যাপারে সচেতন কিনা, রেজিস্ট্রেশন যারা করতে হয় রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সহযোগিতা তারা পাচ্ছেন ঠিকমতো? হ্যাঁ, টিকার ক্ষেত্রে এটি অবশ্য সঠিক যে যারা টিকা নিতে আসছে তাদের ভিতরে কিন্তু বলা যায় যে কিছুটা যারা একটু সুস্থ সবল এবং কিছুটা তরুণ তারা কিন্তু বেশি, অর্থাৎ যে বয়স সীমাটা দেওয়া রয়েছে তার একেবারে কম বয়সের কাছাকাছি যারা, তাদের কিন্তু লাইনটা বেশি দীর্ঘ দেখা যাচ্ছে। আবার এটাও ঠিক যে বয়স্ক যারা তারাও রয়েছেন, তাদের রেজিস্ট্রেশনের জন্য কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পাইনি। যেটি পাচ্ছি সেটি হচ্ছে যে অনেকের SMS আসছে না, সেজন্য তাদেরকে টিকা দিতে কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে। আর বয়স্করাও আসছে টিকা দিতে, আগের থেকে বেশি আসছে টিকা দিতে। তবে অনেক বয়স্ক যারা দেখা যাচ্ছে যে 80-র উপরে এরকম মানুষ কিন্তু আমরা কম দেখছি, 70 বা 80 এই ধরনের বয়স্ক। বেশিরভাগ দেখা যাচ্ছে 50-55 বা এইরকম বয়সের কাছাকাছি যারা, তাদেরকে বেশ দেখা যাচ্ছে। এবং যেটি হচ্ছে যে টিকার ফর্ম যখন পূরণ করে সেখানে 2টি 3টি 4টি টিকা কেন্দ্রের নাম দেওয়া থাকে, কিন্তু আসলে এখন সেই টিকা কেন্দ্রগুলোতে কিন্তু টিকা দেওয়া হচ্ছে না। বরিশাল নগরীতে আলাদা 24টি বুথে কেন্দ্রে 33টি বুথে টিকা দেওয়া হচ্ছে। তখন হচ্ছে কি ওই প্রথম যে SMS এর নাম আসছে যে কেন্দ্রে, সেইখানে মানুষগুলো যাচ্ছে, সেখান থেকে আবার ওই কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। তখন এই যারা টিকা নিতে আসছে তাদের ভিতরে একটি জটলা, একটা ক্রাইসিসের সৃষ্টি হচ্ছে, তারা কোন দিকে যাবে, কি করবে, এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তো অবশ্য এটিও কেটে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু নগরীতে মাইকিং চলছে এবং সামনে 7 তারিখ থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত টিকা নেওয়া হবে, পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে বলে প্রশাসনের কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এমনটি রাশেদ। কাউসার হোসেন রানা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বরিশাল থেকে কাউসার হোসেন রানা আমাদের সাথে যুক্ত ছিলেন। অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, আপনার কাছে যাই। সরকার থেকে বক্তব্য দেওয়া হয়েছে এবং বারবার বলা হচ্ছে যে সচেতনতা বাড়াতে আলাদা করে ক্যাম্পেইন যাতে করা হয় সেরকমও চিন্তাভাবনা করছে। জনাব ওবায়দুল কাদের বক্তব্য দিচ্ছিলেন, সেটা নিঃসন্দেহে ভালো এবং আগের থেকে মানুষের আগ্রহ বাড়ছে। তবে প্রশ্ন হচ্ছে যে যেই টিকা মজুদ রয়েছে এই মুহূর্তে, সেই টিকা মজুদ নিয়ে এভাবে পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করা কতটুকু চ্যালেঞ্জিং বলে আপনি মনে করেন? দেখেন, বাস্তবিক অর্থে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো আসলে আমরা বর্তমানে অতি কথনে আমরা দুষ্ট, সত্যিকার। আর যার যে কথাটা বলা দরকার সে সেটা না বলে দেখা যাচ্ছে যে বিভিন্ন অর্ডার থেকে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে এবং বিভ্রান্তি তৈরি কিন্তু সে জায়গাতেই। এবং আপনি যে আজকে এই অনুষ্ঠানের প্রথমেই যে প্রতিবেদনটি দেখিয়েছেন, আজকে সবাই আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আপনার করোনার টিকা না নিলে পরে বাইরে বেরোলে শাস্তি দেওয়া হবে, এটা বলছেন কে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তার এটা বলার কথা না। তো এই ধরনের বিভ্রান্তি কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে বিভিন্ন লোক তৈরি করছে এবং ভ্যাকসিনের ব্যাপারে কিন্তু তাই হচ্ছে। আপনার ভ্যাকসিনটা বর্তমান অবস্থায় যদি আমি আপনাদেরকে বলি যে প্রথম ডোজ দিয়েছে বাংলাদেশে এই পর্যন্ত 80 লক্ষ লোক এবং দ্বিতীয় ডোজ কমপ্লিট করেছে 40 কি 45 লাখ, 40 কি 45 লাখ লোক এখন পর্যন্ত। সেই জায়গায় যদি ঘোষণা আসে যে 18 বছরের উপরে কেউ আপনার ভ্যাকসিন না নিলে তার শাস্তি দেওয়া হবে। আমাদের দেশের জনসংখ্যা হলো 17 কোটি 18 কোটি, আমরা অনলি 45 লাখ লোক আপনার ভ্যাকসিনের আওতায় এখন পর্যন্ত এসছে। তার মানে এটা যিনি ঘোষণা দিচ্ছিলেন অথবা বলেছেন তার কোনো সম্ভব কোনো ধারণাই নেই। এবং একই অবস্থা কিন্তু আপনার অন্যান্য বেলায়ও ঘটছে। তো সেই জন্য আমি বলবো যে বর্তমানে ভ্যাকসিনের যে মজুদ এবং আমাদের যে জনসংখ্যা
এবং ভ্যাকসিনের ব্যাপারে মানুষের আমাদের যে আগ্রহ, সার্বিক অবস্থা মিলিয়ে আমাদের অবস্থা কিন্তু ভ্যাকসিন সক্ষমতার দিক দিয়ে আমরা খুব একটা ভালো অবস্থানে নাই। আমরা যদি সাউথ ইস্ট এশিয়ার দেশগুলিতে দেখি, তাতে আমরা ভ্যাকসিন সক্ষমতায় আমরা নিচের দিকে অবস্থান করছি বর্তমানে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান, মালদ্বীপ, এরাও আমাদের চেয়ে অনেক বেটার অবস্থায় আছে। মালদ্বীপে এবং ভুটানে প্রায় 90% লোক অলরেডি ভ্যাকসিনেটেড, এবং এখন ওদের ভ্যাকসিন এরকম চাহিদাই নেই। এবং আপনারা যদি ভারতে দেখেন, ভারতেও আমাদের প্রায় 30% লোক অলরেডি ভ্যাকসিনেটেড, অথচ সেই জায়গায় আমাদের ভ্যাকসিনেশনের অবস্থান কিন্তু 5%। কিন্তু বক্তব্য যদি আমরা শুনি যারা কর্তা ব্যক্তি, তাদের বক্তব্য শুনলে কিন্তু অনেকটা মনে হয় যে আমরা খুবই ভালো অবস্থায় চলে গেছি এবং আমরা হয়তো অচিরেই পৃথিবীর অন্যতম দেশ হিসাবে, ভ্যাকসিনেটেড দেশ হিসেবে আমরা আমরা আবর্তিত হব। সেই জন্য আমি বলছি যে বর্তমান যে মজুদ এবং আমাদের যে সক্ষমতা এবং আগামীতে আপনার ভ্যাকসিন আমদানির যে চ্যানেলগুলি সরকার বিভিন্ন কোম্পানির সাথে তৈরি করছে, তার সাথে মিলিয়ে কিন্তু আমাদের এই প্ল্যানটা করতে হবে। এবং এই প্ল্যানে আমি বলবো যে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। কারণ আপনি প্ল্যানে যদি আপনার যে লোকটি ভ্যাকসিন সম্বন্ধে জ্ঞান নেই, অথবা এপিডেমিওলজিস্ট না, অথবা মানুষের বাংলাদেশের ভ্যাকসিন সিস্টেম সম্বন্ধে যার জ্ঞান নাই, তাকে দিয়ে যদি আপনি প্ল্যান করান, তাহলে কিন্তু বিভ্রান্তি তৈরি হবে। এবং বিভ্রান্তি তৈরির আপনারা দেখেছেন এই গত 1 মাসে দেখবেন যে কারা ভ্যাকসিন পাবে প্রাধিকার ভিত্তি, কখনো বলা হয়েছে 18, কখনো 25, কখনো 40, কখনো 55। এই যে এক ধরনের আপনার ভেরিয়েশন, একদিন সকালে যদি 18 বলা হয়, বিকালে দেখা যাচ্ছে আরেক মন্ত্রণালয় বলছে 25, আবার 25 থেকে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে আপনার 60 বছরের উপরে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সেই জন্য এইখানে বিজ্ঞান ভিত্তিক আপনার সিদ্ধান্ত নিতে হবে এবং এইখানে যারা বিশেষজ্ঞ তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে। তাহলেই আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামের যে বাংলাদেশে যে অবকাঠামো আছে, আমরা কিন্তু অন্যান্য ভ্যাকসিনে আমরা সার্থক ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা করেছি ওদিকে। কাজে এই ভ্যাকসিনেও আমরা যদি ঠিক মতো প্ল্যান করতে পারি, আমরা সাকসেসফুল হব। কিন্তু প্ল্যানিং যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আমরা আবারও মুক্তিযুদ্ধ করতে পারি এবং তাতে জীবন নাশ ছাড়া হবে। অনেক অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে। রিয়াজ আহমদ, শুনতে পাচ্ছেন আশা করি। 10 তারিখ পর্যন্ত বলা হচ্ছিল, এখন পর্যন্ত 1.5 বছরে কঠোরতম লকডাউন পালন করার কথা, যেটা কিনা চিত্র মোটামুটি দেখা গেছে গণমাধ্যমের যে রিপোর্টগুলোতে। তাতে করে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত করোনা নিয়ে, লকডাউন নিয়ে যত রকমের নির্দেশনা ছিল এবং ব্যবস্থাপনা ছিল, সবকটাতে সমন্বয়হীনতার একটা অভিযোগ ছিল যারা কিনা পর্যবেক্ষণ করেছেন। সেই যদি বাস্তবতা হয়ে থাকে, তাহলে যে ক্যাম্পেইনের কথা বলা হচ্ছে এবং আসন্ন দিনগুলোতে যে ভ্যাকসিনেশনের প্রোগ্রাম নিয়ে যে ক্যাম্পেইনকে সফল করার কথা বলা হচ্ছে, সেটা কিভাবে সফল করা সম্ভব হবে বলে আপনি মনে করেন? এছাড়া লকডাউন নিয়ে যে বাস্তবতাগুলো আপনি দেখেছেন নিশ্চয়ই, সেটা নিয়ে যে নির্দেশনা এবং সামনের দিনগুলোতে যে আসছে যে উদ্বেগের সাথে, সেগুলোকে কিভাবে আসলে মানিয়ে নেওয়া যায় বলে মনে করেন? জি, আমি শুনছিলাম এই পর্যন্ত যে আলোচনাটুকু হলো এবং আপনাদের প্রতিবেদনেও যেটুকু দেখানো হলো। আসলে ব্যাপার হলো যে আমরা এখন বাই দিস টাইম সকলেই জানি যে আমাদের যে বাংলাদেশে একটা প্রধানতম ধর্মীয় উৎসব গেল কদিন আগে, এবং সেই কারণে সরকার কয়েকদিনের জন্য যে রিল্যাক্স করেছিল এই লকডাউন, সেটাকে এখন সেটা নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে। সেটাও কতটুকু করা প্রয়োজন ছিল বা কতটুকু আরো সীমিতভাবে করলে ভালো হতো কিনা, সে ব্যাপারে নিশ্চয়ই বিভিন্ন রকম বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত রয়েছে। কিন্তু আমরা সাধারণভাবে যেটুকু বুঝতে পারি যে ইভেন আফটার দ্য রিল্যাক্স পিরিয়ড ইজ ওভার, অর্থাৎ যখন সরকার বলছে যে ঠিক আছে 23 তারিখ থেকে, জুলাই মাসের কথা বলছি আমি, যে 23 তারিখ পর্যন্ত এই রিল্যাক্স পিরিয়ডটা গেল টু ফ্যাসিলিটেট পিপল সো দ্যাট তারা ঈদুল আজহা ভালোভাবে উদযাপন করতে পারে, এবং ইটস অলসো এ বিগ ট্রেডিং সিজন ইন টার্মস অফ ক্যাটল মার্কেট। সো সেগুলোকে ফ্যাসিলিটেট করা, মানে দিস ইজ অলওয়েজ এ চ্যালেঞ্জ টু ব্যালেন্সিং বিটুইন লাইফ অ্যান্ড লাইভলিহুড, যেটা সরকার শুরু থেকেই করার চেষ্টা করছে বলে আমার ধারণা। কিন্তু 23 তারিখের পরে যখন আপনি আবার লকডাউনের যেটাকে আপনি কঠোর লকডাউন বলছেন, সেখানে ফেরত আসছেন, সেটা কি সত্যি আমরা ফেরত এসেছি আসলে? মানে এই চিত্রগুলো যেটা গত কদিন ধরে আমরা দেখছি রাস্তাঘাটে, যে চিত্রটা,
একদিকে এটা সত্য, আইন শৃঙ্খলা বাহিনী অনেক লোককে জরিমানা করছে, অনেককে ডিটেইনও করা হয়েছে, মানে শাস্তি স্বরূপ, কিন্তু সত্যিকার অর্থে এনফোর্সমেন্ট ইজ স্টিল ভেরি পুয়ার। এবং এই পুয়ার এনফোর্সমেন্ট নিয়ে যখন আমরা এখন বলছি যে ওয়াক ইন, মানে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার থেকে আরেক ধাপ এগিয়ে গিয়ে ওয়াক ইন করে আমরা যে টিকা দিতে পারবো বলে বলছি, এটা কিসের জোরে বলছি? এই জোরে বলছি যে বাংলাদেশ সরকারের কাছে এখন কিছুদিন আগেও যে পরিমাণ ড্রাইড আপ হয়ে গেছিল ভ্যাকসিন গুলো, সেগুলো কিছুটা হলেও ফেরত এসেছে, মানে পূর্ণ হয়েছে, আরেকটু ভ্যাকসিন এসেছে। কিন্তু কথা হলো যে সেইটার প্রেক্ষিতে আমরা যদি এখন ওয়াক ইন এই জিনিসটাকে অ্যালাউ করি, এবং সেটা এমন একটা সময়ে বলছি যেই সময়টা আসলে স্টিল লকডাউন ইজ গোয়িং অন, আমি যদি স্যাটারডেও ধরে নেই, কারণ হলো যে 10 তারিখ পর্যন্ত আমরা এটাকে এক্সটেন্ড করেছি। আমার মনে হয় প্ল্যানিং ইজ দ্য কি হিয়ার, অর্থাৎ বেটার প্ল্যানিং ছাড়া এই জিনিসটা সত্যিকার অর্থে এক্সিকিউট করা, কি ভ্যাকসিনেশনটা এক্সিকিউট করা, কি আপনি বলেন যে সিচুয়েশনটা, অর্থাৎ পিক আপ যেটা করেছে নাম্বার অফ কেসেস এন্ড অলসো ডেথস, আনফরচুনেটলি সেটা কিন্তু এখনো কোনো ধরনের স্টেবিলাইজ করা বা কমে নিচের দিকে আসা, সেটার খুব একটা বড় ট্রেন্ড এখনো পরিলক্ষিত হয়নি। সেটা যখন কিছুটা ডাউন ট্রেন্ড শো করছিল, সেই সময়ে আসলে আমরা ঈদের রিল্যাক্স পিরিয়ডে চলে গেছিলাম। সেখান থেকে যে ফিরে আসা, সেই ফিরে আসাটা ছিল ভেরি ভেরি চ্যালেঞ্জিং। সেই জায়গায় আমার মনে হয় যে উই হ্যাভ গট সাম মেজর ফেলিউরস, যেখানে এটাকে আবার স্ট্রিক্টলি আগের মোডে এনফোর্স করতে না পারার কারণে আমার মনে হচ্ছে যে এখনো আমরা ওই যে নাম্বার অফ ডেথস এন্ড নাম্বার অফ নিউ কেসেস, সেটা যথেষ্ট পরিমাণ কিন্তু কমিয়ে আনতে পারিনি। যেটা উন্নতি হয়েছে আমার মনে হয় যে গত কদিনে লক্ষ্য করলাম যে নাম্বার অফ রিকভারিজ, অর্থাৎ প্রতিদিন নতুন যা কেস হচ্ছে তার সাথে একটু তাল মিলিয়ে আগে কিন্তু বেশ পিছিয়ে গিয়েছিল নাম্বার অফ পিপল গেটিং রিকভার্ড, এখন নাম্বার অফ রিকভারিজটা বেড়েছে। কিন্তু অন্যদিকে যদি আপনি দেখেন যে এখানে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন, যে আমাদের অনেকগুলো জেলা শহর উপজেলা পর্যায়ে যে পরিমাণ ফ্যাসিলিটিস হেলথের থাকার দরকার ছিল, আমরা জানি যে তার অনেকখানি নাই। সেই না থাকার কারণে এখন কিন্তু ওই সব রুরাল এরিয়াস থেকে প্রচুর পেশেন্ট কিন্তু আরবান এরিয়াতে, পার্টিকুলারলি ঢাকা অ্যান্ড আদার মেজর সিটিজ, যেখানে হয়তো বেটার, অপেক্ষাকৃত বেটার হেলথ ফ্যাসিলিটিস আর দেয়ার, আইসিইউ ইউনিটস আর দেয়ার, তো সেই একটা চাপের মধ্যে কিন্তু আমরা আছি। তো এইরকম একটা পর্যায়ে ভ্যাকসিনেশনটাকে অ্যাক্সেলারেট করা ডেফিনেটলি খুব দরকার আছে, যেমনটা অধ্যাপক হারুন বলছিলেন, সত্যিই তাই। যদিও এটা কম্পারেবল না, যে ভুটানের পপুলেশন ইজ মাচ মাচ লেস দেন বাংলাদেশ, বাট স্টিল তারা 62% করেছে ভ্যাকসিনেটেড। ইন্ডিয়া পপুলেশন তো হিউজ, they have done it around 26-27%, কিন্তু আমাদের মনে হয় যে অবশ্যই ভ্যাকসিনেশনটা অ্যাক্সেলারেট করতে হবে, কিন্তু at the same time with a very planned manner we have to, মানে যেটা আমরা লক্ষ্য করছি যে পলিসি লেভেলে কিছু হিকআপস দেখা যাচ্ছে, যে কখনো এটা করছি, কখনো ওইটা বলছি, ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে আরেকটু কোঅর্ডিনেটেড ডিসিশন নেওয়ার বিষয় আছে। আমি পরবর্তীতে হয়তো আরো বলবো। ধন্যবাদ। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ, আপনার কাছে যাই। ঈদ উল ফিতরেও এরকম একটা রিল্যাক্সেশনের সময় দেখা গেছিল যে ঈদের ওই সময়টার পরে 3 সপ্তাহ পরে এটার ইম্প্যাক্টটা লক্ষ্য করা গেছিল। ঈদুল আজহার কথা যদি বলি, তাহলে সেই হিসেবে এখনও 3 সপ্তাহ আসেনি। সেই হিসাবটা ধরলে কি আপনি মনে হয় যে আরও কঠিন সময় আমাদের জন্য অপেক্ষা করছে? কেননা প্রতিদিন অন্তত 250-র মতো মানুষ মারা যাচ্ছে, এবং সেই বাস্তবতায় আমরা 11 তারিখ থেকে আবারও মোটামুটি অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো অবস্থায় এসেছি। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। গত ঈদে আমরা সংক্রমণ ঢাকা থেকে গ্রামে নিয়ে গেছিলাম, আর এই ঈদে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসছি, অর্থাৎ শহরে নিয়ে আসছি। কারণ ওই সময় ঢাকায় বেশি ছিল যে ভ্যারিয়েন্ট, পরবর্তীতে ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা ভারত থেকে আসলো সেটা কিন্তু গ্রামে ছড়িয়ে পড়েছে। এবারকার ঈদে ওই ঈদে কিন্তু নিয়ে গেছি আর এই ঈদে নিয়ে এসেছি। সুতরাং 21 দিন পরে আমাদের পরিস্থিতি আগস্ট মাসে আরো একটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, দুটো প্রস্তুতি। একটা হলো গণমাস্ক,
আর একটা হলো গণটিকা। গণমাস্ক বলতে আমি সবাইকে মাস্ক পরতে বলবো, আর টিকাটা গণটিকা। আপনি একটু আগে আলোচনা হচ্ছিল, আমার কাশিয়ানী উপজেলার মতো, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আমার বাড়ি, মালদ্বীপের জনগণ আমার উপজেলার সমান। আমি আমার দেশের সাথে মালদ্বীপের পার্সেন্টেজ করে লাভ নাই, ভুটানের সাথেও করে আমার কোনো লাভ নাই। আমার দেশে এখনো পর্যন্ত আমরা সৌভাগ্যবান যে 4টি ভ্যাকসিন এখনো আছে। এখন আমরা অ্যাস্ট্রাজেনেকা দিয়েছি, আমরা সিনোফার্ম দিচ্ছি, এবং আপনারা লক্ষ্য করেছেন যে মডার্না ফাইজার যেটা ইউকে ইউএসএ দেওয়া হয় সেটাও আমরা পেয়েছি। কোভ্যাক্সিনের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের আরো 3 কোটি ডোজ আসবে, আগামী মার্চের মধ্যে 6 কোটি ডোজ আসবে। জনসন অ্যান্ড জনসন 7 কোটি ডোজ পাবো আমরা এপ্রিলের মধ্যে। সেই সময় আমরা একটা সিঙ্গেল ডোজে 7 কোটি লোককে দিতে পারবো। আমি মনে করি সরকার ওই হিসাবে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতিদিনে যদি 10 লাখ করে আমরা লোককে দেই, তাহলে 6 দিনে 60 লাখ, এটা প্রাথমিকভাবে ভেবেছিল। এখন সরকার ভাবছে যে আরো ট্রেনিং দিয়ে আমরা যদি এই 10 লাখকে যদি আমরা 12 লাখে উন্নীত করি বা 15 লাখে উন্নীত করি বা 16 লাখে করতে পারি, অর্থাৎ ট্রেন ম্যান পাওয়ার দিয়ে। কারণ আমার দেশে কিন্তু কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, FWV অনেক হেলথ ওয়ার্কার আছে 9 লাখের মতো। এদেরকে আমরা ট্রেনিং দেবো। এখন তো যে নার্সরা দিচ্ছে সব জায়গায়, তাহলে ম্যান পাওয়ারটা বাড়বে। টিকার পরিমাণ অন্তত পক্ষে আমরা মনে করি সিনোফার এবং অ্যাস্ট্রাজেনেকা এটা কিন্তু গ্রামাঞ্চলে ইউনিয়ন লেভেল পর্যন্ত আমরা দিতে পারবো, যেহেতু আমরা জানেন যে ইপিআই এ আমরা এই সাউথ ইস্ট এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে, এবং ইপিআই এর ওই যে ট্রেন্ড ম্যান পাওয়ার আছে তারা এই ভ্যাকসিনটি দিতে পারবে। আমি একটু আগে যে কথাটি আপনারা একটা প্রতিবেদনে দেখাচ্ছিলেন, আমি স্প্রিটটাকে ধরব। কেন আমার দেশে অনেকেই ভাবি আমরা যে লকডাউন, কেন লকডাউন? লকডাউন হলো যে আমরা আইন মানছি না, মাস্ক পরছি না, বাইরে গেলে যেন মাস্ক পরি, সেটার জন্য আমরা সবাইকে বলেছিলাম। এবং আমরা টেস্ট করতে হবে, টেস্ট করে আইসোলেটেড হব। এক বাড়িতে একটা লোক যদি সংক্রমিত হয়, উনি যদি নিজেকে আইসোলেট না করেন, ওই বাড়ির সবাই যদি মাস্ক না পরে, ওই বাড়িতে কিন্তু ছড়িয়ে পড়ে। আপনি টেস্ট করার কথা বলছিলেন, টেস্ট কি এই যে আমরা যে আরটিপিসিআর ল্যাবে যে টেস্ট করা হচ্ছে প্রতিদিন যে সংখ্যক হারে, সেই সংখ্যাটা কি এখনো যথেষ্ট বলে মনে করেন আপনি? আমি এখনো যথেষ্ট মনে করি না, কিন্তু এই দেশে 52,000 লোক টেস্ট করবে এটাও আমরা ভাবি নাই। 12,000 13,000ই করতো, এখন তো 52,000। আপনাকে বলছি, আজকে বরিশালের যে চিত্র দেখলাম, ভোটের দিনেও অত ভিড় হয় না, কিন্তু ভ্যাকসিন দিতে আসছে। এটা মানুষের মধ্যে সচেতনতা। আমরা যদি সবাই মিলে সচেতনতা বাড়াতে পারি, এবং এখন কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট উপজেলায় হচ্ছে। আপনি জানেন যে জিন এক্সপার্ট দিয়ে সারা উপজেলা জেলা লেভেলে বিনামূল্যে কিন্তু টেস্ট করা হচ্ছে। আমরা মানুষকে উদ্বুদ্ধ করব, নির্বাচিত প্রতিনিধিরা, ভলেন্টিয়াররা এবং এনজিওরা সবাই যদি মিলে আমরা মানুষকে টেস্ট করাতে বলি, তাহলেই সুবিধা হবে। কারণ কি, কেন মৃত্যু হার বাড়ছে? গ্রামাঞ্চলে আপনি খেয়াল করবেন, এখন তারা এই রোগটাকে লুকিয়ে রাখে, বলে না যে আমার রোগ হয়েছে, কারণ ও ভাবে যে আমার এই রোগের কথা শুনলে আমাকে বোধহয় অন্যরা একঘরে করে ফেলবে। এই কারণে না বলে শেষ পর্যন্ত যখন 50% লাং ড্যামেজ হয়, যখন শ্বাসকষ্ট এমন হয় যে বাড়িতে থাকা যাচ্ছে না, তখন তারা উপজেলা লেভেলে যায়। উপজেলা লেভেলের সক্ষমতা অত বেশি নাই, এরপরে জেলা লেভেল, তারপরে আমরা আমাদের এখানে আসতে দেখছি। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরে 70% লোক এখানে আসবে। এখন পর্যন্ত যে আমাদের টিকা যে মজুদ রয়েছে, তাতে করে এই মজুদকৃত টিকা নিয়ে করোনার যে এই যে টিকার ব্যবস্থাপনার কথা বলছি আমরা বারবার, সেই ব্যবস্থা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? এছাড়া 11 তারিখ থেকে বলা হচ্ছে যে দোকানপাট এবং বিভিন্ন প্রতিষ্ঠান খুলে ফেলা হবে, দোকানপাটও খোলা হবে, কেবলমাত্র বলা হচ্ছে যে যারা কিনা ভ্যাকসিন নেবেন তারা ভ্যাকসিন নেয়ার পরে তারা দোকান খুলবেন, এরকম নির্দেশনা আমরা দিতে দেখেছি। এগুলো কিভাবে সম্ভব? আচ্ছা, সিনোফার্ম থেকে আরো 3 কোটি এসে যাবে ডিসেম্বরের মধ্যে, আমাদের দুশ্চিন্তার কারণ নাই। যদি আমরা এখন সক্ষমতা বাড়াতে পারি, এখন থেকেই 18 ঊর্ধ্ব সবাইকে ভ্যাকসিন দেওয়া শুরু করতে পারি। যেমন আমার সেন্টারে এখন আমি ধরেন সকাল থেকে দেই দুপুর 2টা পর্যন্ত, আমি এইটাকে 2 শিফটে করে ফেলতে চাই, অর্থাৎ 8টা থেকে 1টা, আবার আমি 1টা থেকে 6টা, 2টো শিফট করে যদি আমি লোককে দেই, তাহলে আমি এখন দেই প্রায় 3,000 থেকে 4,000। আমি এইটা আমার সেন্টারে 8,000-এ উন্নীত করতে পারবো। সুতরাং সব জায়গায় যদি যে জায়গায় সেন্টার আছে সেখানে আমরা এটা বাড়াতে পারবো। এখন আপনি যে কথাটি বলছেন যে আগামী 11 তারিখ থেকে ইতিমধ্যে আমরা যে কথাটি ভাবছিলাম যে টিকা সবাইকে দেওয়ার ব্যাপারে,
আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে একটা ব্যাপারে ধন্যবাদ দেব, যে ওনার স্পিরিট আছে। উনি বলতে চাইছে যে লকডাউনের সময় আমরা যেমন ঘরে থাকতাম, ইনজেকশন না দেওয়া পর্যন্ত যতদিন দিতে পারবো না, 2 মাস ঘরে থাকবো, বাইরে যাব না, বাইরে গেলে মাস্ক পরবো, এই অ্যাটিটিউড নিয়ে যদি উনি বলে থাকেন, ওই অ্যাটিটিউডটাকে আমি স্যালুট জানাই। কিন্তু যদি আবার এভাবে বলা হয় যে 18 বছরের ঊর্ধ্বে টিকা না নিলে ঘরের বাইরে যেতে পারবে না, শাস্তি দেওয়া হবে, সেটা কিন্তু আবার অ্যাকসেপ্টেবল না, যেটা উনি নিজেই প্রত্যাহার করেছেন। আমি এই ক্ষেত্রে আপনাকে বলি, 11 তারিখের পরে আমরা কি চাই? 11 তারিখের পরে আমরা চাই যে আপনি রেস্টুরেন্টে বসে খাবেন না, আপনি বিয়েতে যাবেন না, পর্যটন কেন্দ্রে যাবেন না, জনসংখ্যা করবেন না, মসজিদে যাবেন তো মাস্ক পরবেন। এমনি করে যদি আমরা ওই জিনিসগুলোকে রেখে নিউ নর্মাল লাইফ, একটা শব্দ মনে রাখবেন, লকডাউন করে এটাই মূল সমাধান না। কারণ কতকাল আপনি লকডাউন করবেন? আমাকে নিউ নর্মাল লাইফে আসতে হবে। চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে একটু সংক্ষেপে আপনার কাছে শুনতে চাই। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে যারা চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন, হাসপাতালে সিট নেই বলে একটা হাহাকার রয়েছে, এবং বাস্তবতা অনেক জায়গায় তাই বলছে। এই যখন অবস্থা, অনেক সময় বিশেষজ্ঞরা বলেছেন যে ফিল্ড হাসপাতাল সময় থাকতে থাকতে করে ফেলাটা ভালো হতো। এখন পর্যন্ত যেরকম অগ্রগতি দেখছেন, সেটা কতটুকু সময়ের সাথে তাল মিলিয়ে আমরা এগোতে পারছি করোনা মোকাবেলায়? আমরা একটা ফিল্ড হাসপাতাল, আপনারা জানেন যে ডিএনসিসি করেছে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে একটা 2-3 দিনের মধ্যে আমরা একটা ফিল্ড হাসপাতাল তৈরি করতে সক্ষম হব আশা করছি। আমি মনে করি যে যদি প্রয়োজন হয় আরো ফিল্ড হাসপাতাল তৈরি করতে হবে, এবং যেসব হাসপাতালে করোনা চিকিৎসা হচ্ছে সেখানে বেড বাড়ানোর ব্যাপারে আমি মনে করি যে এখন থেকেই চেষ্টা করা উচিত। আর ট্রেন ম্যান পাওয়ার প্রয়োজনে আমরা কিন্তু, যেমন অ্যানেস্থেসিওলজিস্ট আমাদের এখানে বেশি দরকার হয়, 450 বসে আছে, তাদের নিয়োগের ব্যবস্থা, এবং প্রয়োজনে আরো ডাক্তার, আরো নার্স, টেকনোলজিস্ট নিয়োগ দিয়ে ফিল্ড হাসপাতাল আরো বাড়ানো যেতে পারে। যেমন আমাদের অনেক কমিউনিটি সেন্টার, আমাদের অনেক স্কুল কলেজ এখনো খোলা না, তা সেই সব জায়গায় আমরা এই ধরনের ব্যবস্থা নিতে পারবো। আমার মনে হয় যে আমরা আন্তরিক হলে আমরা যত রোগী হোক না কেন তাদেরকে সেবা দেওয়ার ব্যাপারে আমরা সক্ষম হব। দুশ্চিন্তার কোনো কারণ নাই। শুধু মানুষকে যাতে মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, আমাদের উপরে চাপ কম হয়, অর্থাৎ হাসপাতালের চাপ যেন কম হয়, সেদিকে খেয়াল রাখার জন্য আহ্বান জানাবো। এবং আমার মনে হয় দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমরা সফল হব। ধন্যবাদ। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ কথা বলছিলেন আমাদের সাথে। আপনারা সিএসআর মুক্তবাক দেখছেন, সময় হচ্ছে একটা বিরতির, সাথে থাকুন, একটু পর আসছি আমরা। স্বাগত রাখবো। আপনারা সিএসআর মুক্তবাক দেখছেন। বিরতির আগে কথা হচ্ছিল করোনার নানা বিষয় নিয়ে, এবং ভ্যাকসিনেশন আমাদের আজকের আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, আপনার কাছে আরও একবার যাই। একটা বিষয়ে একটু পরিষ্কার হতে চায়, অনেকে যারা রেজিস্ট্রেশন করেছেন ভ্যাকসিন নিতে চান, যাদের মধ্যে অন্তঃসত্ত্বা রয়েছেন এবং যারা দুধ পান করান এমন মারা, তারা টিকা নেবেন কিনা, এরকম একটা প্রশ্ন নানাভাবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। একটু যদি এই ব্যাপারে কোনো মন্তব্য করেন আপনি। এই ব্যাপারে আজকে তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে মহাপরিচালক বলেছেন যে যারা আপনার প্রেগন্যান্ট লেডিস এবং যারা বাচ্চা স্তন্য দান করছেন বাচ্চাদের, তাদের বেলায় ভ্যাকসিন দেওয়াতে অগ্রাধিকার দেওয়ার জন্য বলছেন যে কোনো অসুবিধা নেই, দেওয়া যাবে। আজকে উনি কিন্তু এটা ক্লিয়ার করেছেন মিডিয়ার কাছে। জি, আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। জি বলুন, শুনছি আমরা। জি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যিনি খুরশেদ, প্রফেসর খুরশেদ, উনি আজকে এই বিষয়ে কিন্তু একটা নির্দেশনা জারি করেছেন যে ওনাদেরকে যেন, যারা প্রেগন্যান্ট লেডিস তাদেরকে যেন ভ্যাকসিন প্রদানের কোনো ইয়া না করা হয়, দেওয়া হয়। আগে এটা একটা নিষেধাজ্ঞা ছিল এক ধরনের। জি, এছাড়া যারা এখন পর্যন্ত ভ্যাকসিনেশনের আওতায় আসা সম্ভব হয়েছে, মজুদের সংখ্যা হিসাব করলে অপ্রতুল রয়েছে নিঃসন্দেহে, কিন্তু তারপরেও সবাইকে আওতায় আনা হবে বলে এরকম বক্তব্য আমরা দেখছি বা এরকম লক্ষ্য রয়েছে। অগ্রাধিকারের ব্যাপারটি আপনার কাছে কি মনে হয়, যে অগ্রাধিকারের ব্যাপারে আসতে গেলে কাদেরকে আগে সামনে নিয়ে আগানো উচিত এই ভ্যাকসিনেশনের ব্যাপারে, যেগুলো ভ্যাকসিন সামনে আসবে বাংলাদেশে, ব্যবস্থাপনাটা কিভাবে হওয়া উচিত বলে মনে করেন? বাংলাদেশের মতো গরিব দেশে আসলে জীবন এবং জীবিকা, এটার একটা সামঞ্জস্য দরকার। দেখেন, এখানে সরকার লকডাউনে দিয়েছে, কিন্তু লকডাউন কি বাংলাদেশের মতো দেশে ডাজ ইট গেইন এনি সর্ট অফ সলিউশন? লকডাউনের ফলে প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু যারা গরিব ছিল আরো গরিব হয়ে গিয়েছে, তাদের ঘরে খাদ্য নাই, এবং লকডাউনটা কার্যকর হয় নাই, কারণ খাদ্যের সন্ধানে তারা বেরিয়ে গিয়েছে। আমার মতে এই যে প্রায়োরিটি জায়গায় কিন্তু আমরা ভিন্ন
দুনিয়ার আপনার ধরেন যারা উন্নত বিশ্ব তাদের সাথে তাল মিলালে আমাদের হবে না। আমাদের প্রায়োরিটি ঠিক করা উচিত ছিল ভিন্নভাবে। আমাদের ইকোনমিক কন্ডিশন, আমাদের জনসংখ্যা এবং আমাদের সক্ষমতা সমস্ত দিক বিবেচনা করে কিন্তু আমাদের প্রায়োরিটি ঠিক করা উচিত ছিল। সারা দুনিয়াতে আপনার যারা 60 ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, তাদেরকে আপনার প্রাধিকার দেওয়া হয় ভ্যাকসিনের ব্যাপারে। যারা আপনার স্বাস্থ্যকর্মী তাদেরকে দেওয়া হয় যেন তারা প্রোটেক্টেড থাকে, সো দ্যাট দে ক্যান গিভ সার্ভিস টু দি আদার পিপল হু গট ইন। বাংলাদেশে এটা এই দুটো জিনিস আছে, কিন্তু যেই জায়গায় আমি বলবো যে আপনার বাংলাদেশ সরকারের প্রাধান্য দেওয়া উচিত ছিল, দেখেন এই যে গার্মেন্টসের আপনার লক্ষ লক্ষ কর্মী, আপনার তাদেরকে লকডাউনের মাঝে 1 তারিখ লকডাউন শিথিল করে আপনার গাদাগাদি করে ঢাকা শহরে নিয়ে আসা হলো। কেন? ইকোনমির চাকা সচল রাখার জন্য। তা আপনি যদি তাদের এতই প্রয়োজন মনে করেন, তাদের জীবনের আপনার নিশ্চয়তাটাও কিন্তু দেওয়া উচিত ছিল। Why don't you vaccinate these people? তারা গরিব বলে কি তাদের জীবনের দাম নাই? আপনি তাদের যারা আপনার ইকোনমি সচল করতে চান, তো তারা তো প্রাধিকার পাওয়ার যোগ্য আমি মনে করি। তাইলে আমরা যদি এই জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় প্রথম নিয়ে আসতাম, তাহলে কিন্তু আজকে আমাদের যে রিস্কটা তৈরি হয়েছে, এই রিস্কটা তৈরি হতো না। আরেকটা জিনিস দেখেন, আজকে প্রায় বছরের উপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ, আমাদের শিক্ষার অবস্থা কিন্তু সাংঘাতিকভাবে বিপর্যস্ত। তা আমাদের এই জায়গায় প্রাধিকার দেওয়া উচিত ছিল, এই জায়গায় আমাদের প্রাধান্য দেওয়া উচিত ছিল। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলিকে আমরা যদি ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারতাম আমাদের ছাত্রছাত্রীদেরকে, শিক্ষকদেরকে, তাহলে আমরা স্কুল কলেজগুলি খুলে দিতে পারতাম। আমরা সেই জায়গায় আমরা কিন্তু এখানে আমরা প্রাধিকার ঠিক করতে পারি নাই, এবং সব মিলে একটা জগা খিচুড়ির অবস্থা চলছে। আমি বলবো যে বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের আপনার শিক্ষা ব্যবস্থা ইত্যাদিকে আপনার ইয়েতে দিয়ে আপনার কি বলবো প্রাধান্য দিয়ে আমার মতে পলিসি করা উচিত, সো দ্যাট কারা ভ্যাকসিন প্রথম পাবে, কাদের দ্বারা ইকোনমি, শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা সচল থাকবে, তাদেরকে আপনার প্রাধান্য দিতে। নিশ্চয়ই। জনাব রিয়াজ আহমদ, আপনার কাছে আসবো। জীবন জীবিকার ভারসাম্য রক্ষা, এরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আরও একবার এসেছে। বিরতির আগে অধ্যাপক শরফুদ্দিন আহমেদ তিনিও বলছিলেন যে ঈদুল আজহা থেকে যদি 21 দিন চিন্তা করা হয় তবে আরও খারাপ সময় আসতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন এবং তার জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে মনে করছেন। একটা বিষয় ঘুরে ফিরে বারবার এসেছে গত 1.5 বছরে, সেটা হচ্ছে যে এই ব্যাপারগুলোতে যত প্রোগ্রাম বা যত কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে সবাইকে বা যারা জনপ্রতিনিধি রয়েছেন এবং যাদেরকে মানুষ ফলো করে এবং সবাইকে সম্পৃক্ত করার ব্যাপারটি চলে আসে, যেটা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে যে সেটা কতটুকু আমরা করতে পেরেছি। নিঃসন্দেহের মধ্যে গণমাধ্যমের ভূমিকাও তো থেকে থাকে। তো সার্বিকভাবে আপনি কি মনে করছেন যে পরিস্থিতির জন্য আমরা অপেক্ষা করছি বা করোনা মোকাবেলা আমাদের যা করণীয় সেই জায়গায় একটু পরামর্শ নিব আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি অবশ্যই এর উত্তরে বলবো যে ইটস এ মিক্সড আনসার ইন দ্য টার্মস, যে ধরেন যে আমরা সমন্বয় করতে পেরেছি, পারি নাই বলা যাবে না, পেরেছি খুব সাফল্যের সাথে, সেটাও হয়তো বলা যাবে না। কারণ হলো যে এটা সকলের জন্যই একটা নতুন অভিজ্ঞতা। যারা এই ধরনের এই গ্লোবাল স্কেলে এই ধরনের একটা প্যান্ডেমিককে হ্যান্ডেল করছে, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হোক, চায়না হোক অথবা বাংলাদেশ হোক, যে কোনো দেশ, রাষ্ট্র, সরকার এবং তার অন্যান্য যে স্টেক হোল্ডার্স, জনগণ এবং যত স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে সকলেই যারা অর্থনীতির চাকা ঘোরান, তারা সকলের জন্যই কিন্তু একটা নতুন অভিজ্ঞতা। তো কিন্তু কথা হলো যে যেহেতু এটা বছর গড়িয়ে 1.5 বছরের চলে আসছি আমরা এখন, বাই দিস টাইম এরর অ্যান্ড মানে ভুল এবং শুদ্ধ করার মধ্য দিয়ে আমরা অনেক কিছু কিন্তু লার্নিং প্রসেসের মধ্যেও গিয়েছি। আমি এর আগের পয়েন্টে অধ্যাপক হারুন রশিদের আপনার প্রশ্নের উত্তরে আসার আগে হারুন রশিদের কথা সূত্র ধরে একটা কথা শুধু বলতে চাই। আমার মনে হয় আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন তাহলে মোস্ট লাইকলি বাংলাদেশ অ্যান্ড ফিলিপিন্স আর 2 মেজর এশিয়ান ইকোনমিজ রাইট এট দ্য মোমেন্ট, যাদের শিক্ষা এক নাগারে এত দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় আছে। তো সেখানে এটা কিন্তু একটা সাংঘাতিক, এই যে আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের মনোজগতে ভীষণভাবে এর একটা এফেক্ট পড়ছে। আই থিঙ্ক ন্যাশনাল আইডি কার্ড যেটা, সেটাকে একটা মাপকাঠি না ধরে
এই যে স্কুলগামী, কলেজগামী, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী যারা, তাদেরকে তাদের প্রত্যেকেই কিন্তু এক একটা ইনস্টিটিউশনে দে আর রেজিস্টার্ড অ্যাজ স্টুডেন্ট। সেটাকে ভিত্তি ধরে তাদেরকে এখন ভ্যাকসিনের আওতায় নিয়ে আসাটা খুবই বড় একটা প্রায়োরিটি আমি মনে করি, এই কারণে যে করোনাও কিন্তু এখন দেখা যাচ্ছে, বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্ট আসার পরে, যে এটা নট নেসেসারিলি 60 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব। আমরা লক্ষ্য করছি যে এখন অপেক্ষাকৃত কম বয়সীদের মধ্যেও ব্যাপকভাবে করোনার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। তো সেই রকম একটা পরিস্থিতিতে এই প্রায়োরিটি আরো সঠিকভাবে সেট করা প্রয়োজন রয়েছে। এবং যেটা হারুন সাহেব বললেন যে আমাদের এক্সপোর্ট লেড ইন্ডাস্ট্রি যেমন, সেটা যেহেতু খুলে গেছে সেই প্রেক্ষিতে উনি বলেছেন, কিন্তু আমরা যদি দেখি যে 11ই আগস্টের পর থেকে অন্যান্য যে কলকারখানা, গণপরিবহন, এদের যে শ্রমিক শ্রেণীরা রয়েছে, তাদেরকেও যদি কর্মযোগ্যে আবার ধীরে ধীরে ফিরে আসতে হয়, তাহলে তাদের ভ্যাকসিনেশনের বিষয়টা খুবই জরুরি হয়ে যাবে। তো এক্ষেত্রে যেটা আমি রাশিদের প্রশ্নের উত্তরে এবার বলছি, যে সমন্বয়ের বিষয়টা সেই ক্ষেত্রেই দৃষ্টিকটুভাবে আমাদের কাছে প্রতীয়মান হয় যে কিছুটা সমন্বয়হীনতা রয়েছে, যখন আমরা দেখি ইভেন সরকার যে জাতীয় বিশেষজ্ঞদের দিয়ে যে কমিটিটা করেছে, সেই কমিটিও কিন্তু প্রায় আমরা দেখি যে সরকার এই সময়ে রিল্যাক্স করে দিচ্ছে, আবার কঠোর করছে। ওই পর্যায়গুলোতে ওই বিশেষজ্ঞ কমিটি কিন্তু ভিন্ন মত দিচ্ছে। তারা বলছে না, আমরা সরকারকে তো এটা বলেছিলাম, আমরা সরকারকে তো ওটা অ্যাডভাইস করেছিলাম। তখন বোঝা যায় যে কোথাও একটু সমন্বয়হীনতা রয়েছে। আমার মনে হয় যে বিশেষজ্ঞদেরকে আরো বেশি কনফিডেন্সে নিয়ে সরকার যদি তার যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে সেইভাবে গাইডেড করে, প্ল্যানটা সেইভাবে নিয়ে যায়, তাহলে আরো ভালো হয়। আর ভ্যাকসিনের ব্যাপারে আমি একটা কথা বলি, যে আমার মনে হয় যে আমরা যেসব সোর্স থেকে এখন ভ্যাকসিন পাচ্ছি বা সামনে আরো পাওয়ার আশা করছি, আমি কোনো নেগেটিভ ভাবে জিনিসটা বলছি না, কিন্তু এটা স্মরণ করতে বলছি যে ভারত থেকে, সেরাম ইনস্টিটিউট থেকেও কিন্তু আমাদের আরো প্রচুর পরিমাণে ভ্যাকসিন পাওয়ার বাকি রয়ে গেছে। যে কোনো একটা কারণেই হোক না কেন, সেটা আমরা এখন স্থগিত আছে, আমরা পাচ্ছি না। তা আজকে যে সেটা আনার ব্যাপারে হয়তো তৎপরতা থাকতে পারে বা উদ্যোগ নিলে নিঃসন্দেহে সবাই। আমি এখনই শেষ করছি। কিন্তু আজকে যে আমরা চীনের কাছ থেকে যে ভাবছি, যে যেটা শরফুদ্দিন সাহেব বলে গেলেন যে 3 কোটি আসবে, কিন্তু এট দ্য সেম টাইম কিন্তু একটা বড় চিন্তার বিষয় রয়ে গেছে, আমরা কিন্তু স্পুটনিক ফ্রম রাশিয়া এখন পর্যন্ত লাইন আপ করতে পারি নাই। হ্যাঁ, যেটা করা খুবই জরুরি, কারণ আমরা তো যে কোনো একটা পাত্রে আমাদের আমটা রাখতে পারবো না। আমাদেরকে কিন্তু এটা সোর্স অফ ভ্যাকসিনস, এটাকে আরো ডাইভার্সিফাই করতে হবে, তা না হলে কিন্তু আমরা একটা প্রচেষ্টা চালানোর কথা বলছিলেন। আমাদের আজকের মতো আয়োজন এখানে শেষ করতে হবে, সময় স্বল্পতা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআর মুক্তবাক আজকের মতো এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সচেতন থাকুন, সবাই নিরাপদে থাকুন।